সহজ লেখাতে আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বর ফুল মার্কস দেওয়া থাকবে এবং সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্নোত্তর পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে প্রশ্নোত্তরের পিডিএফ গুলো নিতে পারো। এখানে 1 নম্বর দাগে কি বলা হচ্ছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 7 = 7, অর্থাৎ এখানে 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1-এর দাগে কর্কট সংক্রান্তির পর থেকে জলবিষুবের আগের দিন পর্যন্ত সূর্য অবস্থান করে উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে, নিরক্ষরেখায় না সুমেরুতে। তো কর্কট সংক্রান্তির পর থেকে জলবিষুবের আগের দিন পর্যন্ত সূর্য অবস্থান করে উত্তর গোলার্ধে, অপশন এটা লিখবে সঠিক উত্তর। এরপর হচ্ছে 1-2 নম্বর দেখে সৌরজগতের শীতলতম গ্রহ হলো শুক্র, ইউরেনাস, নেপচুন না প্লুটো। তো সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস, ঠিক আছে। 1-3 নম্বর দেখে পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6040 কিলোমিটার, 6004 কিলোমিটার, 6400 কিলোমিটার, 4600 কিলোমিটার। তো পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। 4 নম্বর দেখে পৃথিবীর আবর্তন বেগ শূন্য নিরক্ষীয় অঞ্চলে, মেরু বিন্দুতে, মেরুবৃত্তীয় অঞ্চলে না ক্রান্তীয় অঞ্চলে। তো পৃথিবীর আবর্তন বেগ শূন্য, এটা হচ্ছে মেরু বিন্দুতে, অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর হচ্ছে 5 নম্বর দেখে প্রশ্ন, কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর হলো দিল্লি, চেন্নাই, মুম্বাই না কলকাতা। তো কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর হচ্ছে কলকাতায়। 5 নম্বর এরপর 6 নম্বর দেখে ওএনজিসি যার সঙ্গে সম্পর্ক যুক্ত, সেটা হচ্ছে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, খনিজ তৈল। তো ওএনজিসি যার সঙ্গে সম্পর্কযুক্ত, এটা হচ্ছে উত্তর লিখবে খনিজ তেল, ঠিক আছে, এর সঙ্গে সম্পর্কযুক্ত। প্রচলিত শক্তি হলো বায়ু শক্তি, সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি না ভূতাপ শক্তি। এখানে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে প্রচলিত শক্তি কোনটা? উত্তর হচ্ছে জলবিদ্যুৎ শক্তি, বাকিগুলো সবই হচ্ছে অপ্রচলিত শক্তি। পরের প্রশ্ন 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 8 = 8। এখানে 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে কয়ের দাগে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে। 1 × 5 = 5। 1 নম্বর দাগে প্রাচীনকালে গ্রিক পণ্ডিত ড্যাশ পৃথিবীর গোলীয় আকারের কথা বলেন। তো এখানে উত্তর কি লিখবে? প্রাচীনকালে গ্রিক পণ্ডিত পিথাগোরাস পৃথিবীর গোলীয় আকারের কথা বলেন। 2 নম্বর দাগে হচ্ছে আকাশ ও ভূমি যে বৃত্তাকার সীমানায় মিশে যায় তাকে ড্যাশ বলে। তো আকাশ ও ভূমি যে বৃত্তাকার সীমানায় মিশে যায় তাকে বলা হয় দিগন্ত রেখা। 3 নম্বর দাগে সৌরজগতের রয়েছে ড্যাশটি বামন গ্রহ। তো সৌরজগতের রয়েছে 5টি বামন গ্রহ। 4 নম্বর দাগে ড্যাশ দিনটিকে মহাবিষুব বলে। উত্তর লিখবে 21শে মার্চ দিনটিকে মহাবিষুব বলে। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন ড্যাশ। তো পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস। পরের দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। 1 × 3 = 3। নাম্বার 1 ডিগবয় প্রাচীনতম লৌহ খনি, এটা মিথ্যা হবে। 2 নম্বর পারমাণবিক শক্তির কাঁচামাল হলো ভারী জল, এটাও হবে মিথ্যা। 3 নম্বর অপুনর্ভব সম্পদগুলি হলো অফুরন্ত সম্পদ, এটাও হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। 2 × 3 = 6। এখানে প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে এবং 3টে প্রশ্ন উত্তর লিখতে হবে এখান থেকে। 3 × 2 = 6 নম্বর। নাম্বার 1 দেখো অভিগত গোলক রূপে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের দৈর্ঘ্য লেখন। তো অভিগত গোলক রূপে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিলোমিটার এবং মেরু ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ফেরেলের সূত্রটি লিখুন। উত্তর লিখবে পৃথিবীর আবর্তন গতির জন্য উৎপন্ন কেন্দ্র বহির্মুখী বলের কারণে সমুদ্র স্রোত ও বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায়। মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল এই সূত্রটি প্রথম আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে একে ফেরেলের সূত্র বলে। 2 নম্বর দেখে ছায়াবৃত্ত বা আলোক বৃত্ত কি? তো পৃথিবী গোলাকার, তাই আবর্তনের সময় পৃথিবীর সর্বত্র একই সময় সূর্যের আলো পড়ে না। এক অর্ধাংশ যখন সূর্যের আলো পায় তখন অপর অর্ধাংশ অন্ধকার হয়ে থাকে। এই আলোকিত ও অন্ধকার অর্ধাংশ যে বৃত্তাকার সীমা রেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত বলে। অথবা দিয়ে বলা হচ্ছে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান বা সময়ের পার্থক্য 12 ঘন্টা হয় কেন? উত্তর লিখবে পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থান এবং তার প্রতিপাদ স্থান সম্পূর্ণ বিপরীত স্থানে অবস্থিত থাকে। এই জন্য কোনো স্থান এবং প্রতিপাদ স্থানের মধ্যে পার্থক্য সবসময় 180 ডিগ্রি হয়। সুতরাং অঙ্কের মাধ্যমে প্রমাণ করা যায় যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হয় 4 মিনিট।
আর 180 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময় পার্থক্য হবে 180 গুণ 4 সমান সমান 720 মিনিট বা 12 ঘন্টা। ঠিক আছে, সুতরাং এই জন্য কি হয়, কোনো স্থান আর তার প্রতিপাদ স্থানের সময়ের যে পার্থক্য বা ব্যবধান সেটা হচ্ছে 12 ঘন্টা হয়। 3 নম্বর, প্রচলিত সম্পদ কাকে, প্রচলিত সম্পদ বলতে কি বোঝো? তো প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যাদের পরিমাণ সীমিত, যেগুলি ক্রমাগত ব্যবহারের ফলে শেষ হয়ে যায়, সেগুলিকে প্রচলিত সম্পদ বা গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদ বলে, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। অর্থাৎ যেগুলো বেশি মাত্রায় ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে, সেগুলোই হচ্ছে প্রচলিত সম্পদ। অথবা আকরিক লোহার শ্রেণী বিভাগ করো। তো আকরিক লোহাকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়, যথা ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট আর হচ্ছে সিডারাইট। 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 3 করে, ঠিক আছে, 3 তারিখে 9 নম্বর দেওয়া আছে, 3টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে। নাম্বার 1-এ বলা হচ্ছে পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে 3টি প্রমাণ লেখো। তো নাম্বার 1 দিয়ে লিখছি আমরা পণ্ডিতদের মতামত। আজ থেকে প্রায় 2600 বছর আগে গ্রিক দার্শনিক পিথাগোরাস গাণিতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে পৃথিবীর আকার একটি গোলকের মতো গোলাকার। বরাহমিহির, আর্যভট্ট, কোপার্নিকাসের মতো বিখ্যাত পণ্ডিতগণ এর সাথে একমত হয়েছিলেন। 2 নম্বর হচ্ছে নাবিকদের পৃথিবী পরিভ্রমণ। 1519 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এবং 1577 সালে ইংরেজ নাবিক ফ্রান্সিস ড্রেক দিক পরিবর্তন না করে ক্রমাগত জাহাজ চালিয়ে তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানেই পুনরায় ফিরে আসেন। পৃথিবী গোলাকার বলেই এটি সম্ভব হয়েছিল। 3 নম্বর হচ্ছে সর্বত্র একই সময়ে সূর্যাস্ত ও সূর্যোদয় হয় না। পৃথিবী গোলাকার হওয়ায় সূর্যাস্ত প্রথমে পূর্বের দেশগুলিতে এবং পরে পশ্চিমের দেশগুলিতে ঘটে। অর্থাৎ পৃথিবী গোলাকার বলে কিন্তু সব জায়গায় একই সঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে জিপিএস কি, এর ব্যবহারগুলি লেখো। তো জিপিএস কি না, জিপিএস কথাটির সম্পূর্ণ অর্থ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী অবস্থান নির্ণায়ক একটি বিশেষ রেডিও মাধ্যম, যার দ্বারা পৃথিবী পৃষ্ঠের উপর কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে সঠিক অবস্থান নির্ণয় করা যায়। ঠিক আছে, জিপিএস এর ব্যবহার বা জিপিএস ব্যবস্থার ব্যবহার বা গুরুত্ব। 1 নম্বর হচ্ছে অবস্থান নির্ণয়। জিপিএস এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়। 2 নম্বর দিক নির্ণয়। জিপিএস এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারেন। 3 নম্বর হচ্ছে মানচিত্র তৈরি। বিভিন্ন দেশের সীমানা চিহ্নিতকরণে ও বিভিন্ন প্রকার মানচিত্র তৈরিতে জিপিএস ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে প্রতিরক্ষায়। জিপিএস এর মাধ্যমে বৈদেশিক আক্রমণকারীদের সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব হয়, ফলে প্রতিরক্ষা মজবুত হয়। 5 নম্বর মৎস্য আহরণে। জিপিএস এর সাহায্যে সমুদ্রে মাছের সমাবেশ জানা যায় এবং মাছ ধরার সুবিধা হয়। এগুলো হচ্ছে জিপিএস এর ব্যবহার বা গুরুত্ব। নেক্সট 2 নম্বর দেখা প্রশ্ন, আবর্তন গতির ফলাফলগুলি লেখুন। তো আবর্তন গতির ফলাফলগুলি হচ্ছে 1 নম্বর সূর্যোদয় ও সূর্যাস্ত। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার অক্ষের উপর আবর্তন করে বলে প্রতিদিন পূর্বে সূর্যোদয় এবং পশ্চিমে সূর্যাস্ত ঘটে। 2 নম্বর হচ্ছে দিন রাত্রির বিভিন্ন অবস্থা। সূর্যের সামনে পৃথিবীর ক্রমাগত আবর্তনের ফলে দিন ও রাত্রির বিভিন্ন অবস্থা, যেমন সূর্যোদয়, ভোর, দুপুর, গোধূলি, সন্ধ্যা এবং মধ্যরাত্রি প্রভৃতি পরিলক্ষিত হয়। 3 নম্বর নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। পৃথিবীর আবর্তনের ফলে কোরিওলিস বল সৃষ্টি হয় বা নিয়ত বায়ু এবং সমুদ্রের স্রোতের দিক বিক্ষেপ ঘটে। ফেরেলের সূত্র অনুসারে নিয়ত বায়ুপ্রবাহ এবং সমুদ্রের স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। তো এইগুলো হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলাফল। অথবা দিয়ে বলা হচ্ছে অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লিখুন। তো অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য। 1 নম্বর হচ্ছে 4 জুলাই পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15,20,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। অপরদিকে 2রা জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, অর্থাৎ প্রায় 14,17,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। 2 নম্বর পার্থক্য, অপসূর অবস্থানে সূর্য পৃথিবী থেকে দূরে থাকে বলে সূর্যকে ছোট দেখায় এবং পৃথিবীর পরিক্রমণ বেগ কমে যায়। আর অনুসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর দূরত্ব কম থাকে বলে পৃথিবীর পরিক্রমণ বেগ বেড়ে যায়। 3 নম্বর পার্থক্য, অপসূর অবস্থানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে আর অনুসূর অবস্থানে উত্তর গোলার্ধে শীতকাল থাকে। পরের প্রশ্ন 3 নম্বর জায়গায় খনিজ তেলের ব্যবহার লিখুন। তো খনিজ তেলের ব্যবহার কি না, ভারতের খনিজ তেল বহুবিধ কাজে ব্যবহার করা হয়। যেমন 1 নম্বর হচ্ছে এরোপ্লেন, মোটর গাড়ি, বাস, ট্রাক,
মোটরসাইকেল, রেল ইঞ্জিন, জাহাজ প্রভৃতিতে খনিজ তেলের ব্যবহার করা হয়। 2 নম্বর, মেশিন চালানোর জ্বালানি হিসাবে পেট্রোল বা গ্যাসোলিন এবং ডিজেল ব্যবহার করা হয়। 3 নম্বর, ভারতে তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও খনিজ তেলের উপজাত দ্রব্য ফার্নেস ওয়েল, হাই স্পিড ডিজেল ওয়েল প্রভৃতি ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, যুদ্ধ বিমান প্রভৃতি চালানোর জন্য খনিজ তেল অপরিহার্য। তো এইগুলো হচ্ছে খনিজ তেলের ব্যবহার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখন। তো প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য 1 নম্বর হচ্ছে, আমরা সংজ্ঞা অনুসারে এদের পার্থক্যটা লিখছি। প্রথমে, শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি মানুষ বহুদিন ধরে ব্যবহার করে আসছে, অর্থাৎ শক্তির উৎস হিসাবে যেগুলির প্রচলন বেশি সেগুলিকে শক্তির প্রচলিত বা চিরাচরিত উৎস বলে। আর শক্তির যেসব উৎসগুলি বিশ্বে জনপ্রিয় নয়, অর্থাৎ পৃথিবীতে শক্তি উৎপাদনের এমন কতগুলি উৎস আছে যেগুলি বহুল ব্যবহার এখনও শুরু হয়নি, এই ধরনের উৎসগুলিকে শক্তির অপ্রচলিত বা অচিরাচরিত উৎস বলা হয়। 2 নম্বর পার্থক্য হচ্ছে এদের উৎস অনুসারে। প্রচলিত শক্তির উৎসগুলি হলো খনিজ তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। আর অপ্রচলিত শক্তির উৎসগুলি হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটা শক্তি, জৈব গ্যাস ইত্যাদি। 3 নম্বর পার্থক্য প্রকৃতি অনুসারে। প্রচলিত শক্তির উৎসগুলি হচ্ছে গচ্ছিত, ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ। ঠিক আছে, আর অপ্রচলিত শক্তির উৎসগুলি হচ্ছে অফুরন্ত বা প্রবহমান সম্পদ, অর্থাৎ এগুলির ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই অপ্রচলিত শক্তির ক্ষেত্রে। তো এই হচ্ছে প্রচলিত আর অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকেও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর, 5 একে 5। তো 1 দাগে বলা হচ্ছে উপযুক্ত চিত্র সহ পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ আলোচনা করো। তো বিভিন্ন কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে থাকে। এর কারণগুলি হলো, নাম্বার ক দিয়ে লিখছে পৃথিবীর অভিগত গোলক আকৃতি। পৃথিবীর অভিগত গোলক আকৃতির জন্য ভূপৃষ্ঠে সূর্যরশ্মি কোথাও তির্যকভাবে বা কোথাও লম্বভাবে পড়ে। তির্যক ও লম্বভাবে পতিত সূর্যরশ্মির মধ্যে উত্তাপের তারতম্য থাকায় কোথাও শীত, কোথাও গ্রীষ্ম ঋতু বিরাজ করে। নাম্বার খ দিয়ে লিখছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য দিনরাত্রি হয়ে থাকে, এর ফলে উষ্ণতার তারতম্য ঘটে ও ঋতু পরিবর্তন হয়। আবর্তন গতি না থাকলে পৃথিবীর অর্ধভাগে চির গ্রীষ্ম ও অপরভাগে চির শীত বিরাজ করত। পরের দেখা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। পৃথিবী একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। এটি পরিক্রমণ গতি নামে পরিচিত। এই পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বছরের বিভিন্ন সময়ে সূর্যরশ্মির তারতম্য লক্ষ্য করা যায়, যে কারণে ঋতু পরিবর্তন হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে ঋতু পরিবর্তনের কারণ। আবার ঘ দিয়ে আমরা লিখছি, দেখো পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ। কক্ষপথের উপবৃত্তাকার আকৃতির জন্য পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সারা বছর সমান থাকে না। ওকে, ফলে উষ্ণতার তারতম্য সৃষ্টি হয়, যা ঋতু পরিবর্তনের একটি কারণ। তো এইগুলো আমরা ঋতু পরিবর্তনের যে কারণ সেগুলো কিন্তু লিখলাম। 2 নম্বর দাগে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখন। আমরা উত্তর লিখছি, ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্বের 4টি রাজ্য যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় গড়ে উঠেছে। এর কারণগুলি হচ্ছে 1 নম্বর কাঁচা মালের প্রাচুর্য। পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিটুমিনাস জাতীয় কয়লা প্রচুর পরিমাণে সঞ্চিত আছে, যেমন হচ্ছে ঝাড়খণ্ডের ঝুড়িয়া, বোকারো, গিরিডি, করণপুরা, ওড়িশার তালচের, রামপুর, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, আসানসোল, নিতুরিয়া প্রভৃতি অঞ্চল কয়লা সম্পদে অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল এগুলো। 2 নম্বর কারণ হচ্ছে বিকল্প শক্তি সম্পদের অভাব। পূর্ব ভারতের রাজ্যগুলিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় না, আবার জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী খরস্রোতা নদীও এখানে কম, তাই কয়লাকে ভিত্তি করে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভ করেছে। 3 নম্বর কারণ হচ্ছে বিদ্যুতের ব্যাপক চাহিদা। পূর্ব ভারতের রাজ্যগুলি অত্যন্ত জনবহুল হওয়ায় এবং এখানে বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে, তেমনি এখানকার ছোট বড় শিল্পাঞ্চলগুলিতে যেমন হচ্ছে হুগলি, হলদিয়া, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, জামশেদপুর, রাঁচি, হাজারিবাগ, সিন্ধি, বোকারো প্রভৃতি শিল্পাঞ্চল। ঠিক আছে, এই শিল্পাঞ্চলগুলিতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়, ফলে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র অধিক বিকাশ লাভ করেছে। 4 নম্বর কারণ হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ ও বিভিন্ন জাতীয় সড়কপথের সাহায্যে কয়লা খনিগুলি থেকে প্রয়োজনীয় কয়লা সহজেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে আনার সুবিধা রয়েছে। 5 নম্বর কারণ হচ্ছে সুলভ ও দক্ষ শ্রমিক। পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সুলভ ও দক্ষ শ্রমিক পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্য থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কেন্দ্রীয় ভবনের যে কারণ সেগুলো আমরা লিখলাম। এরপর 6 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে
নিম্নলিখিত বিষয়গুলির উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 1 × 5 = 5। তো নাম্বার 1-এ দেওয়া হচ্ছে নেভেলি, এরপর হলদিয়া, বোম্বে হাই, তারাপুর আর হচ্ছে লাম্বা। তো এইগুলো তোমাদের মানচিত্র দেওয়া হয়, সেখানে কিন্তু চিহ্নিত করে দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর ভিডিওটিকে বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর যদি এই প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে চাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।